তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। ভাবাচ্ছে কয়লার সংকট ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। সাবেক প্রসিকিউটর সাইমন রেজার বিরুদ্ধে মিলেছে ঘুষ চাওয়ার প্রমাণ। লেনদেন হয়েছিল কিনা খতিয়ে দেখছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এবং পাচারের অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ। সংসদে অর্থমন্ত্রী আসন্ন বাজেটে ব্যাংক ঋণ কমানোর ঘোষণা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, কয়লা চালিত কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর খুব কাছেই সাফারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যে ঘুমাবো ওই অবস্থাটা হয় না। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে, বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস অয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লাভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই। গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্র এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরে সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতেই যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে তাতে ইঙ্গিত মিলছে, চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অসহনীয় গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ছাড়া তেল দেওয়া হচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন, 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের দৃশ্য এটি। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু পাম্পে ফুয়েল পাস অ্যাপ ছাড়া মিলছে না তেল। যাদের ফুয়েল পাস নেই তারা হচ্ছে দিতে পারবে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে। ফুয়েল পাস করলে 1400 টাকা দিবে, আর ফুয়েল পাস ছাড়া তেল দিবে না। সরকার বলতেছে যে তাদের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি না। তেলের দাম বাড়ানোর পরে হয়তো আমরা তেল পাবো, কিন্তু সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। সমাধান তো একটা করতে হবে, বাংলাদেশ সরকারের কাছে আমরা আপ্যায়ন চেষ্টা করতে হবে যে আমাদের এটা অল্পতে সমাধান করুক, না এভাবে জীবন চলে না। এদিকে সরকারের পক্ষ থেকে ডিপোগুলো থেকে 20% অকটেন এবং পেট্রোল ও ডিজেল 10% করে বেশি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর করার কথা থাকলেও শুধু বর্ধিত তেল পেয়েছে খুলনা ডিপো। বাকি ডিপোগুলোতে তেল বিপণন হচ্ছে আগের বরাদ্দ অনুযায়ী।
চাহিদামূলকই তেলটা বর্তমানে পেয়েছি, মানে আগে পাইছিলাম না, আজকে পেয়েছি। চাহিদা পরিপূর্ণ নাই এবং আরো বাড়াতে হবে। আগে 7,000 8,000 দিত, আজকে 9,000 দিচ্ছে। ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে কমবে অবৈধ মজুদ। সবাই শৃঙ্খলা অনুযায়ী ফুয়েল পাস নিয়েই তেল নিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে আমরা তেল দিচ্ছি না। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু করা হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব যানবাহনের জন্য এটি চালু করা হবে। শিমুল হোসেন, সময় সংবাদ। জ্বালানির দাম বৃদ্ধির কারণে খাদ্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে এ কথা জানান তিনি। বাজারে সিন্ডিকেট করা কিছু ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেরিতে হলেও দেশে বেড়েছে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম। তারপর থেকে জনমনে নতুন উদ্বেগ, বাজারে দ্রব্যমূল্যেও পড়তে পারে প্রভাব। মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভায় আলোচনা হয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ নিয়ে। জ্বালানি তেলের বাজার মূল্যের প্রভাব ও সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খাদ্য মূল্যের ওপর তেমন প্রভাব পড়বে না। সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও জানান মন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। বাজারে আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি আছে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। জনগণকে প্রয়োজনের বেশি পণ্য কেনার প্রবণতা বর্জনের আহ্বান জানান মন্ত্রী। আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 18.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি জানান অভিভাবকরাও। এদিকে আগে থেকে কাউকে না জানিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে এবারই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন মন্ত্রী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। ভালো পরীক্ষা হওয়ায় কেন্দ্র থেকে হাসি মুখে বের হন শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল কোনো পরীক্ষার্থী। তবে প্রশ্নপত্র দেখে উড়ে যায় সব ভীতি। ভালো পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা পুরো ফাটাইয়া দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? প্রশ্নগুলো ইজি ছিল, অনেক ভালো করে দিতে পেরেছি। এমসিকিউটা স্ট্যান্ডার্ড হয়ে আমরা সিকিউ গুলো ভালো মতো দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে আমরা নরমাল এক্সাম দিতেছি, সো ভালোই হয়েছে। কেন্দ্রের শিক্ষার্থীরা আর বাইরে অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষ হতেই সন্তানের সঙ্গে বাবা মায়ের সাক্ষাৎ। প্রশ্নোত্তর করতে পারায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমি একজন মা এবং সব বাচ্চার জন্য আমার শুভকামনা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে 3885টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য সময়ে সাংবাদিকদের জানিয়ে শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গেলেও এবারের চিত্র ছিল ব্যতিক্রম। আগে কাউকে না জানিয়ে মানিকগঞ্জ ও সাভারের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই, তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো শঙ্কা নেই, কারিকুলামেও আসবে পরিবর্তন। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। কামরুল হাসান,
সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে ঢাকার বাইরেও প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় বাড়তি সতর্কতা। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে কক্ষ। প্রথম দিনের পরীক্ষা শেষে স্বস্তি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রের সামনে শিক্ষার্থী অভিভাবকদের ভিড়। আসন বিন্যাস দেখে নিজ নিজ কক্ষে গিয়ে বসছে শিক্ষার্থীরা। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দেশের 9টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। প্রশ্ন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও ভালো ফলের আশা সবার। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমরা প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কি হবে, পরে যখন প্রশ্ন পাইলাম তখন তুলনামূলক সহজ পেয়েছি। ইনশাআল্লাহ এ প্লাস পাবো। পরীক্ষা মোটামুটি ভালোই ছিল, এমসিকিউটা একটু হার্ড ছিল। আমার মতে কি পড়াশোনা করলে পরীক্ষা যতই কঠিন হোক না কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কেন্দ্র। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে সকল পর্যায়ে সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যেভাবে কেন্দ্র পরিচালনা করা দরকার সেগুলো আমরা আগে থেকে নির্দেশনা দিয়েছি, সেভাবে হয়েছে। নতুন সংযোজন হয়েছে এবার সিসিটিভি। আগামী 20 মে শেষ হবে এসএসসি পরীক্ষা লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 14 জুন। তারিফ রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কোনো লেনদেন হয়েছিল কিনা কমিটি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার পরিবারের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে। অডিও রেকর্ডটার সত্যতা আমরা পেয়েছি এবং সেখানে দুইজনেরই কথোপকথন আছে। তাদের মধ্যে কোনো লেনদেন হয়েছে কিনা বা এই জাতীয় সেটা আমরা খতিয়ে দেখছি। এটা আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমরা তদন্ত করে দেখছি। আমরা কর্তৃপক্ষের কাছে সেটা দাখিল করব এবং সেভাবে আইনগতভাবে যা হয় তাই হবে। প্রতি 3 মাসে একবার জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক করবেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতারা। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব। উনি বলেছেন নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। পাচার হওয়া অর্থ ফেরাতে পুরোদমে কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, টাকা ফেরত আনতে বিদেশের সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করা হয়েছে। সংসদে অধিবেশনে তিনি আরও বলেন, আগামী বাজেটে ব্যাংক ঋণ কমানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া সংসদ সদস্যদের গাড়িসহ অন্যান্য সুবিধা না নিতে বিরোধী দলও একমত বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার সাধারণ আলোচনায় অংশ নেন আইন প্রণেতারা। সময় 5 মিনিট। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতায় বিশ্বাসী নয় বিএনপি সরকার। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করার তথ্য তুলে ধরেন আমির খসরু। তিনি জানান, নতুন অর্থ বছরে ব্যাংক ঋণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে। বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায়
তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। এ সময় সংসদ সদস্যরা নতুন করে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। অধিবেশন শেষে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ। তার দাবি, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। সমগ্র বিশ্বের সমস্যা, সমগ্র জায়গায় তেলের দাম বৃদ্ধি, শুধু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করানি, সামান্য একটু অ্যাডজাস্ট করা হয়েছে। কাজে এই বিষয়টা আপনারা সহানুভূতির সাথে দেখবেন। ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলও ঐকমত্য পোষণ করেছে বলে জানান চিফ হুইপ। তারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরা পালন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন 33 জন বাংলাদেশি হজযাত্রী। ফিরতি ফ্লাইটের টিকিট না করে তাদের মক্কায় পাঠানোর অভিযোগ উঠেছে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে। তবে মাস্ক হজ গ্রুপের দাবি, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফ্লাইট বাতিলের কারণেই এই ভোগান্তি। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী 18 এপ্রিলের মধ্যে সকল ওমরা যাত্রীদের দেশ ত্যাগের কথা রয়েছে। তবে টিকিট জটিলতায় এখনও সৌদি আরবেই অবস্থান করছেন বেশ কয়েকজন ওমরা যাত্রী। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেশে ফিরতে না পেরে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, গেল 5 এপ্রিল মাস্ক হজ গ্রুপ তাদের ভুয়া ফিরতি টিকিট দিয়ে মক্কায় পাঠায়। পরে বিষয়টি ধরা পড়লে শুরু হয় ভোগান্তি। কখনো মক্কা, কখনো জেদ্দায় ঘুরে বেড়াতে হচ্ছে তাদের। এরই মধ্যে দেখা দিয়েছে থাকা ও খাবারের সংকট। আমরা পুরুষ মানুষ জেল কাটতে পারবো, কিন্তু এই বাচ্চা মহিলাদেরকে দিয়ে আমরা কি করব? যে রাস্তা যে বের হব, আমরা তো অনেক আতঙ্কিত। আমি এখন এরকম অসুস্থ হয়েছি যে আমি হুইল চেয়ারে বসে রয়েছি। আমি বাংলাদেশ থেকে ভালো আসছি। 5 দিন লাগে কোনো খানা টানা কিছু নাই, দেখা নাই, যোগাযোগ নাই। তারা একের পর এক বলতেছে টিকিট যুদ্ধের কারণে সমস্যা হয়েছে, টিকিট ওইটা মানে কাটা হয় নাই। তো এরকম একের পর এক আমাদের তারা মানে ভুল বুঝাইতেছে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে এটা একটা সুস্থ ব্যবস্থা করুন। তবে মাস্ক হজ গ্রুপের দাবি, টিকিট এজেন্সির প্রতারণার কারণেই এই ভোগান্তি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানায় প্রতিষ্ঠানটি। আমি সম্পূর্ণ টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি। তারা যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের কথা হলো যে সিএনআর ক্যান্সেল হয়ে গেছে। এটা তো আমি অন্যায় করিনি, আমি তো সম্পূর্ণ টাকা 100% পরিশোধ করছি। একটু আগেও কথা হয়েছে 5 মিনিট আগে, আগামীকালকে ওনারা 19 জন বাংলাদেশে আসবে। এ ঘটনায় অভিযুক্ত মাস্ক হজ গ্রুপের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। আমরা অনুসন্ধানে দেখতে পাই যে তারা রিটার্ন টিকিট নিয়ে এখানে আসেনি এবং পরবর্তীতে রিটার্ন টিকিট সংগ্রহ করতে পারেনি। তেমনি একটি এজেন্সির এই সমস্যাটি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয় মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে ট্রাভেল এজেন্সির নামে প্রতারণার এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান তারা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। শেষ হলো জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমাদান। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি ও জামাত জোটের প্রার্থীরা। বুধবার থেকে 2 দিন চলবে যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী বান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা সহ বাকিরা। এ সময় নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তারা। যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব। নারী শিশুর উন্নয়নে এবং ইসে আমরা কাজ করব। দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। জামায়াত জোটের মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম সহ অন্যরাও। তুলে ধরেন সংসদে যেতে পারলে নিজেদের কর্মপরিকল্পনা। এখন আমাদের দায়িত্ব হলো 3টা: ঘর সংসার,
সংসদ এবং রাজপথ। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, স্বয়ংসম্পূর্ণ হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন নারীরা। বিরোধী দলে থেকে কাজ করবেন জনকল্যাণ এবং দেশের স্বার্থে। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী। কাউকে আমরা যে 8 জন দিয়েছি আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী বুধবার থেকে শুরু হবে মনোনয়ন যাচাই বাছাই, আর প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। জামাতি ইসলামী এবং জোট স্বতন্ত্র আগামীকাল, এবং বিএনপি এবং জোট এটা হবে পরের দিন। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে পাবেন 1 জন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে হত্যা চেষ্টা মামলায় 1.5 মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়ার কয়েক ঘন্টা পর যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমের জামিনের আদেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদনের পর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এর আগে 1.5 মাসের শিশুসহ তাকে কারাগারে পাঠানো হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের 26 নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সোমবার সন্ধ্যায় তেজকুড়িপাড়ার রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদপুরে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। তাদের হামলায় আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। 4 জনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। মঙ্গলবার সকালে পদ্মা নদীর দুর্গম চর সালেহপুরে সন্ত্রাস বিরোধী আইনে থাকা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খাঁকে গ্রেফতারে যায় 3 উপপরিদর্শক সহ 5 সদস্যের দল। এক পর্যায়ে কবিরকে গ্রেফতার করা হয়। সে সময় পুলিশের ওপর হামলা চালায় কবিরের ভাই সহ স্থানীয়রা। হাতকড়া সহ ছিনিয়ে নেওয়া হয় কবিরকে। আহত হন 5 পুলিশ সদস্য। আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুসালাম রোড এলাকায় প্রধান সড়কের 2/3 দখল করে চলছে অবৈধ বাজার। মাত্র একটি লেনে গাড়ি চলাচলে তৈরি হচ্ছে তীব্র যানজট। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মন্তব্য করে নগর পরিকল্পনাবিদ বলছেন প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পিত পদক্ষেপ। ওমর ফারুক ও সাইফুল ইসলামের ছবিতে তিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে, বাদ যায়নি পাশের ফুটপাতও। মাত্র একটি লেন ব্যবহার করে কোনো রকমে চলাচল করছে যানবাহন ও পথচারী। ফলাফল তীব্র যানজট আর চরম ভোগান্তি। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, যার কারণে আমাদের বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। শুধু ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো বড় 2টি হাসপাতাল। সড়ক দখলের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ে চরম ভোগান্তিতে। কার ছত্রছায়ায় চলছে এই বাজার, এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে বলেন এখানে কারো নিয়ন্ত্রণ নেই। বাজারটা কেউ চালায় না, এই বাজারটা যার যার দায়িত্ব নিয়ে যার যার ক্ষমতা নিয়ে সে করতেছে। বাজারটির বৈধতা আছে কিনা তা জানতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জানা যায় সড়ক দখল করে গড়ে ওঠা বাজারটির কোনো অনুমোদন দেয়নি সিটি কর্পোরেশন। হকারদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিটি কর্পোরেশন। এটাকে খোঁজ খবর নিয়ে আমরা নিজে ভিজিট করে দেখব, যদি ওর কোনো অব্যবস্থাপনা থাকে অবশ্যই জনসেবার জন্য যেটা যেটা করার প্রয়োজন আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটা তো আমরা করবই। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। হকার বাজার বা মাস্তানদের দৌরাত্ম্য, হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসায়িক ক্ষেত্রটি শুধু যে পদচারী এবং বাস সহ গণপরিবহনের বাধা সৃষ্টি করছে তা নয়, এর থেকে
উদ্বৃত্ত যে বর্জ্য সেটি পুরো এলাকাকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সাময়িক অভিযানে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এমনটাই মত এই নগর পরিকল্পনাবিদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতি। কারণ হিসেবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি আর সিস্টেম ডাউনকে সামনে এনেছেন ব্যবসায়ীরা। এনবিআরের প্রাক বাজেট আলোচনায় অনলাইন ভ্যাটের জরিমানা থেকে মুক্তি চান ব্যবসায়ীরা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, দুর্বল তদারকির কারণে সমালোচনার মুখে পড়ছে এনবিআর। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রায় 8 লাখ প্রতিষ্ঠানের মধ্যে জমা দেয় প্রায় 5 লাখ। এর মধ্যে 3 লাখের বেশি প্রতিষ্ঠান ভ্যাট জমা দেয় অনলাইনে। তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি আর সিস্টেম ডাউনের কারণে কর পরিশোধে তৈরি হচ্ছে জটিলতা। এতে জরিমানার সংখ্যায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। আমি গত মাসে বলছি ঠিক আছে, যেহেতু আপনি এই মাসও দেন, ম্যানুয়ালি দেন, আমি এই মাসও ম্যানুয়ালি আমি সাবমিট করতে বাধ্য হচ্ছি, যেহেতু আমার আপডেশন হয় নাই আর আমি করতে পারতেছি না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এমন অভিযোগের মুখে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম পূর্বেরগুলো থাকুক না থাকুক, এখন থেকে সবাই অনলাইন দিতে পারবে। কিন্তু এটা একটা টেকনিক্যাল প্রবলেম আছে, যেহেতু ভ্যাটের পুরনো ব্যালেন্স ক্যারি করতে হয় এবং এগুলোর অনেক ইয়ে আছে। তো যারা পেপার রিটার্ন দিয়েছে তাদেরগুলো যাতে অনলাইনে নিজেরাই এন্ট্রি করতে পারে, অর্থাৎ ট্যাক্স পেয়ারদেরকে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো যে আপনারা পুরনো রিটার্নগুলো আপনারা এন্ট্রি দিয়ে দেন। ভ্যাট আদায়ে দুর্বল তদারকির ব্যবস্থার কারণেই এনবিআর সমালোচনার মধ্যে পড়ছে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান। আমরা তো ধ্বংস হয়েছি এই কারণেই, আমাদের মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল প্রত্যেকটা জায়গাতেই। এখন তুমি রিটার্ন চিঠি দাও তাদেরকে, দেন তাদেরকে কৈফিয়ত তলব করো, তারপরে তুমি ডিপার্টমেন্টাল অ্যাকশনে চলে যাও। এই দিনের আলোচনায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স খাতের স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দিয়ে সহনীয় কর কাঠামোর দাবি জানান ব্যবসায়ীরা। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইরান ইস্যুতে শান্তি আলোচনায় অংশ নিতে আজ পাকিস্তানে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল, এমনটাই জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। তবে হুমকির মুখে আলোচনায় রাজি নয় ইরান। এদিকে চুক্তি না হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে জনসমক্ষে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির মধ্যে চলতি মাসের 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে সেরেনা হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা হয়। তবে সেটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। দ্বিতীয় দফার সংলাপের জন্য প্রতিনিধি দল ইসলামাবাদের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর রয়টার্স জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন দলটি এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তবে একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার ইসলামাবাদে যাচ্ছেন ভ্যান্স। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প একদিকে শান্তি আলোচনার আশাবাদ দেখাচ্ছেন, অন্যদিকে সামরিক হামলারও হুমকি দিচ্ছেন। চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। এমনকি কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় যেতে রাজি নয় বলে সাফ জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানান, আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী মালবাহী জাহাজ। তেহরানের প্রধান দুটি বিমানবন্দরেও কার্যক্রম শুরু হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের সঙ্গে সংঘাত চান না যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এ বিক্ষোভ হয়। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে সাবেক মার্কিন সেনারা বলেন, যুদ্ধবন্ধের ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে, কিন্তু তারা কার্যকরের কোনো উদ্যোগ নিচ্ছে না। পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে এ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অর্ধ শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। কংগ্রেস ভবনের ভেতরে জোরদার করা হয় নিরাপত্তা। দক্ষিণ আফ্রিকায় আবারও প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জোহানেসবার্গের অদূরে পামরেজ এলাকায় গত রাতে জামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় রাতে একদল ডাকাত ব্যবসা প্রতিষ্ঠান কন্টেইনারের পেছনের অংশ কেটে ভেতরে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতা জানান, ভোরে পুলিশ ও কমিউনিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় একটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগেও 9 এপ্রিল একই এলাকায় আরেক বাংলাদেশি তরুণ সোহানকে গুলি করে হত্যা করা হয়। পরপর 2 ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়। দেশের বাইরে 441 নম্বর কেন্দ্র কোডের আওতায় পরিচালিত রিয়াদের এই কেন্দ্রে মোট 43 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরই মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 34 জন এবং ব্যবসায় শিক্ষা থেকে 9 জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রকিবুল আলম। এছাড়া দূতাবাসের প্রতিনিধি হিসেবে কেন্দ্রের সার্বিক তদারকিতে ছিলেন আব্দুল আজিজ মোল্লা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন যতটা উজ্জ্বল, বাস্তবতা ততটাই কঠিন হয়ে উঠছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। বিশেষ করে বাসা ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি আর আবাসন সংকট তাদের দৈনন্দিন জীবনকে করে তুলছে চ্যালেঞ্জিং। তবে এই সংকটের মধ্যেও কিছু উদ্যোগ দেখাচ্ছে স্বস্তির সম্ভাবনা। অস্ট্রেলিয়া সিডনি থেকে ফিরে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আধুনিক শিক্ষা ব্যবস্থা, চাকরির নিশ্চয়তা, প্রযুক্তির আধুনিক ব্যবহার সহ নানা সুযোগ সুবিধার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আগ্রহের কেন্দ্রে অস্ট্রেলিয়ার সিডনি। ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে স্বতঃস্ফূর্ত পদচারণা বাংলাদেশি শিক্ষার্থীদের। তবে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা হাজারো শিক্ষার্থীর জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম বাসা ভাড়া। দিন দিন বাড়তে থাকা ভাড়া আর আবাসন সংকটে পড়াশোনার পাশাপাশি টিকে থাকাটাই কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। দেশের এজ এ কালচার হিসেবে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিই, দুষ্টামি করি, ফান করি। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমিও সেই এনভায়রনমেন্টেই চাচ্ছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না। অন্যান্য কালচারের সাথে থাকা যায় না, সবাই বাংলাদেশি কমিউনিটি পছন্দ করে। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশি কমিউনিটির সাথে থাকলে বা বাংলাদেশের কমিউনিটির সাথে ভালো সম্পর্ক রাখলে তারা হয়তো বাসা হেল্প করে বাসা পাওয়ার ক্ষেত্রে আর কি। এখানে ইউনিভার্সিটির ডমগুলা কিংবা ইউনিভার্সিটি থেকে অ্যালোকেটেড যেই রুমগুলো থাকে সেগুলো পাওয়া খুব মুশকিল হয়ে থাকে। দ্বিতীয়ত এখানে ডমগুলো অনেক এক্সপেন্সিভ হয়। বাড়তি ভাড়ার চাপে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে ছোট বাসায় একসঙ্গে বসবাস করছেন। এতে যেমন বাড়ছে আর্থিক চাপ, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্য। এখানে আসার পর হচ্ছে আমাদের এক আঙ্কেল আছে আলী শিকদার, তো ওনারও একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে প্রপার্টি ওয়ান। উনি আসলে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে বাসা খোঁজার জন্য অনেক বেশি হেল্প করেন। আসার পর থেকে একটা নতুন দেশ, কোথায় বাসা টাসা ঠিক করবে, তো কোথায় উঠবে, তো বাসা আসলে অ্যাভেলেবেল পাওয়াই যায়, কিন্তু কথা হচ্ছে বাসা ভাড়াটা একটু বেশি। তবে এই সংকটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিচ্ছে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানিগুলো। তারা শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম খরচে আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। যেহেতু বাংলাদেশি এলাকায় রিয়েল এস্টেট করি, সেহেতু আমি আমার মনে করি যে বাংলাদেশি স্টুডেন্টদের সাহায্য সহযোগিতা করার একটা অফরন্ত প্রচেষ্টা আমাদের আছে এবং সহযোগিতা করার সুযোগ পেয়েছি, এবং সেই প্রেক্ষাপটে বেসিক্যালি আমরা বাংলাদেশি স্টুডেন্টদের সাহায্য করতে পারি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভালো মানের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা গেলে তাদের পড়াশোনার মান এবং জীবনযাত্রা দুটোই উন্নত হবে, আর সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার আশা বাংলাদেশি এই প্রতিষ্ঠানগুলোর। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। সাংস্কৃতিক আবহে ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাজধানী প্যারিসের স্থানীয় একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাসাস ফ্রান্স শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস ইউরোপ সমন্বয়ক ইকবাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুর রহমান সহ
সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। পরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যাওয়া সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বরণ করা হয়েছে বাংলা নতুন বছর। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ায় বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেসের উদ্যোগে দিনব্যাপী নববর্ষ উদযাপন করা হয়। এতে অংশ নেন সংগঠনের সদস্য সহ প্রবাসী বাংলাদেশিরা। বৈশাখী পোশাক, ঐতিহ্যবাহী সাজ আর উৎসবের আমেজে ভিন্ন এক আনন্দে মেতে ওঠেন তারা। দিন জুড়ে ছিল নানা আয়োজন, প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ আর পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য। দিন শেষে বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের এই বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। সকালের সেশনে প্রস্তুতি নেবে টাইগাররা, আর দুপুরে প্র্যাকটিসে নামবে কিউইরা। 23 এপ্রিল সকাল 11টায় মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। হাসি মুখে বন্দর নগরীতে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হার এড়িয়ে ফুরফুরে মেজাজেই মেহেদী হাসান মিরাজরা। মিরপুরে প্রথম ওয়ানডেতে হারায় বেশ চাপের মধ্যে ছিল স্বাগতিকরা। ঘরের মাঠে 250-র নিচে টার্গেটই তাড়া করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিরাজের দল। নাহিদ রানার গতির কাছে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারের 5 উইকেট আর এরপর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর 50-তে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। আর সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বন্দর নগরীতে ফিল সিমন্সের শিষ্যরা। 1-1 সমতায় থাকায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। চট্টগ্রামে পৌঁছে দিনটা টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলন বুধবার। বৃহস্পতিবার সকাল 11টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। একই দিন চট্টগ্রামে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। ঢাকায় প্রথম 2 ওয়ানডেতেই উইকেট ছিল পেস সহায়ক। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচেও সুবিধা আদায় করে নেবেন ফাস্ট বোলাররা। সিরিজ মাঠে গড়ানোর আগে অনেকেই এই নিউজিল্যান্ড দলকে বি টিম বলে খোঁচা দিয়েছেন। আইপিএল ও পিএসএল এর কারণে এ সফরে নেই প্রথম সারির অনেকেই। তবুও প্রথম ওয়ানডেতে জিতে নিজেদের বেঞ্চের শক্তির জানান দিয়েছে কিউইরা। সিরিজ জিততে পারলে সেটা হবে তাদের জন্য দারুণ এক সাফল্য। এই ভেন্যুতে এর আগে 50 ওভার ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 2008 সালের ওই ম্যাচে 79 রানে জিতেছিল কিউইরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। নারী ওয়ানডে সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। সিরিজের প্রথম ম্যাচে 9 বল হাতে রেখেই শ্রীলঙ্কার নারী দলকে 3 উইকেটে হারায় বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার। 86 রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এছাড়াও ম্যাচে আলো ছড়িয়েছেন সোবহানা মুস্তারি। তবে 56 বলে 41 রানে এই ক্রিকেটার রাজশাহীর গরমে হওয়া ক্র্যাম্পে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ড্রেসিং রুমে। বিশ্বকাপের আগে সোবহানা ছিটকে গেলে বড় ধাক্কা খাবে জ্যোতি বাহিনী। দ্বিতীয় ম্যাচের আগে তার ইনজুরির বিষয়ে কিছুই নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। বোলাররা লঙ্কান নারী দলের বিপক্ষে শুরুটা ভালো করলেও মাঝে সে ফর্ম ধরে রাখতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে সে ভুল সূত্রে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের আশা ক্রিকেটারদের। তীব্র গরমে খেলা কিছুটা সমস্যার হলেও মাঠে তার প্রভাব পড়বে না বলে আশা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। ভাবাচ্ছে কয়লার সংকট। জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। গুপ্ত লেখা নিয়ে উত্তেজনা। চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, আহত 10। প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।